আমরা আচ্ছা ম্যাম। আমরা আমাদের পড়ানো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। আমরা পড়ছি কি অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ে আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা কোন চ্যাপ্টারটা পড়ছি? বাংলাদেশের অর্থনীতি পরিচয়। এর আগে আমরা এই অধ্যায়ের উপর তোমাদের 2টি ক্লাস নিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তো এর আগে আমরা ক্লাসে কি কি পড়েছিলাম মনে আছে? কেউ একজন বলো তো কি কি পড়েছিলাম? বলো, ঐশী বলো। ঐশী ক্লাস করেছো এর আগে দুইটা? না ম্যাম, করতে পারি নাই ক্লাস। ক্লাস তো রেকর্ড কিন্তু দেওয়া আমি ছিল। কিন্তু ম্যাম আমি জানি। হ্যাঁ বলো। আল্লাহ, বই একটুখানি। তাহলে অন্য কেউ বলো, কেউ একজন ম্যাম বলো। প্রাচীন হ্যাঁ, ম্যাম প্রাচীন ও হিন্দু বৌদ্ধ যুগের অর্থনীতি এই পর্যন্ত পড়ানো হয়েছে। তারপর মুসলিম যুগের অর্থনীতি পড়েছিলাম, এটা তো আমরা প্রথম ক্লাসে হ্যাঁ পড়েছিলাম, প্রাচীন হিন্দু যুগের অর্থনীতি। তারপরে ক্লাসে পড়েছিলাম ম্যাম মুসলিম যুগের অর্থনীতি। অর্থনীতি পর্যন্ত পড়াইছিলেন। তারপরে ব্রিটিশ যুগের অর্থনীতি, ইংরেজ শাসন আমলও পড়েছিলাম আমরা, তাই না? ইংরেজ শাসন আমল পর্যন্ত পড়ানো হয়েছিল এর আগের ক্লাসে। তো আজকের ক্লাসে ইংরেজ শাসন আমলের পর আহ, কোন পাকিস্তান শাসন আমল কত সালে? ম্যাম 1947 থেকে 1971। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে আমরা প্রথমে পড়বো পাকিস্তান যুগের অর্থনীতি। এরপরে আমরা পড়বো স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অর্থনীতি, অর্থাৎ পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেই যুগের অর্থনীতি। তারপরে আমরা পড়বো বাংলাদেশের ভৌগোলিক অবস্থা। তো আজকে পড়া আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম আপনি কোন বই থেকে পড়াচ্ছেন? আমি হচ্ছে গিয়ে কাজল ব্রাদার্স বের করছি কিন্তু মিলতেছে না আপনার টপিক গুলানের সাথে, এর জন্য। কোন টপিক মিলছে না? এই যে আপনি যেগুলান, বিভিন্ন হ্যাঁ সেটা যেগুলান, হ্যাঁ যেগুলান বললেন সেগুলানই মিলছে না। এটা তো মেলার কিছু না, এটা বাংলাদেশের যে কোনো স্টুডেন্টকে দিকে শুনলেই তুমি পারবে যে পাকিস্তান যুগের অর্থনীতির পর দেখো এখানে হচ্ছে কি পাকিস্তান যুগের অর্থনীতি 1947 থেকে 1971। এখানে এটা কি কোনো ভুল আছে বলো? না ম্যাম। হ্যাঁ ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তারপরে স্বাধীনতোত্তর বাংলাদেশের অর্থনীতি 1971 সাল থেকে বর্তমান পর্যন্ত, এটার মধ্যে কি কোনো ভুল আছে? না তাহলে ম্যাম। তোমার বইতে মিলছে না বলতে তুমি কি বোঝাচ্ছ? পাকিস্তান যুগের অর্থনীতি টপিকটা কি কাজল ব্রাদার্সের বইতে নেই? হ্যাঁ ম্যাম আছে তো। তাহলে সূচিতে গেলেই তো হয়, সূচিতে যে দেখো আছে। আসলে কত আমরা পৃষ্ঠা একটু? তোমাদের আগে পেজটা বলে দাও। ক্লাস রুটিন দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু বলা কাজল হয়েছিল ব্রাদার্সের 5 নম্বর পেজই তো আছে। যে তোমাদের কোন কোন বই থেকে আমরা ক্লাসে পড়াবো। তোমাদের যে পাঠ্য বই সব বইতে এই টপিক গুলো দেওয়া আছে। তুমি যদি যে কোনো রাইটারের একটা বই কেনো সেখানে টপিক গুলো দেওয়া আছে। তারপরও যে বইগুলো তুলনামূলকভাবে আমাদের কাছে ভালো মনে হয় সেই বইগুলো থেকে আমরাই করি। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা বইতে, এটা তো বাংলাদেশের ইতিহাস। আর তুমি যদি কাজল ব্রাদার্সের 5 নম্বর পেজ বের করো সেখানে দেখবে যে পাকিস্তান যুগ দেওয়া আছে, ঠিক আছে? আর এখানে জি ম্যাম পেয়েছি। এখানে হচ্ছে কি আমরা প্রথমে পড়বো পাকিস্তান যুগের অর্থনীতি। তো পাকিস্তান মানে আমরা তো আমাদের দেশের ইতিহাস সম্পর্কে জানি, তাই না? তো দেশের ইতিহাস সম্পর্কে যেহেতু জানি আর আমরা যেহেতু এখানে অর্থনীতি পড়ছি এজন্য আমরা প্রত্যেকটা যুগের অর্থনীতি সম্পর্কে শুধু আলোচনা করব। তো পাকিস্তান যুগের অর্থনীতি সম্পর্কে আমরা কিছু দেখি। 14ই আগস্ট 1947 ইংরেজ আধিপত্য থেকে মুক্ত হয়ে দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে
দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। সদ্য স্বাধীন হওয়া পাকিস্তান রাষ্ট্রের ছিল দুটি অংশ, পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। বাংলাদেশ ছিল কোন পাকিস্তানে? ম্যাম পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। হ্যাঁ। পশ্চিম পাকিস্তানিরা 24 বছর শাসনের নামে আমাদের শোষণ করে। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস ছিল পূর্ব পাকিস্তান, কিন্তু বেশিরভাগ অর্থ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। 24 বছরের শাসনকাল। মিউট করো। ম্যাম মিউট করতে বলেন। তোর ভিডিও মানে মোর বুঝায় না ম্যাম আপনি অনমিউট করে দেন। মোর ছবি টবি আছে না বানাইছিনি এইটা সাথে লাভ লোক দিয়ে পরে হলাম ম্যাম কারা এরা? লাভ লোভ দিয়ে আসছে। আচ্ছা দেখো, পশ্চিম পাকিস্তানিরা কি করতো? 24 বছরের শাসনকালে পূর্ব পাকিস্তান পরিণত হয় পশ্চিম পাকিস্তানের উপনিবেশে। তো উপনিবেশ কি সেটা তো জানো। একটা দেশ যখন অন্য কোনো দেশকে তার অধীনে রেখে সে দেশকে শোষণ করে এবং সে দেশের সম্পদ সংগ্রহ করে, সেই দেশের শাসন করে, সেই দেশকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে শোষণ। তো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তো দেখা যায় যে পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাংলাদেশকে বা পশ্চিম পাকিস্তানকে আলাদা একটা রাষ্ট্র হিসেবে গ্রহণ করেনি বা নিজেদের অংশ হিসেবে গ্রহণ করেনি। তারা গ্রহণ করেছিল কি উপনিবেশ হিসেবে, তারা আমাদেরকে শোষণ করত। তো আমরা কি করব? আমরা পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য করব। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে কি কি অর্থনৈতিক বৈষম্য ছিল? কৃষি ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য। পিয়ারসন কমিশনের রিপোর্ট অনুযায়ী স্বাধীনতা লাভের 21 বছরেও পূর্ব পাকিস্তানে কোনো সবুজ বিপ্লব সংঘটিত হয়নি। পিয়ারসন কমিশন হচ্ছে একটি আন্তর্জাতিক উন্নয়ন কমিশন। তাদের কাজ হচ্ছে কি, যে কোন দেশে কিরকম উন্নয়ন হচ্ছে সেই সম্পর্কে রিপোর্ট প্রদান করা। তো সেই রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে স্বাধীনতা লাভের 21 বছর পূর্বেও পূর্ব পাকিস্তানে কোনো সবুজ বিপ্লব সংঘটিত হয়নি। সবুজ বিপ্লব কি কেউ বলতে পারবে? কারো ধারণা আছে? ম্যাম কৃষিকাজ। হ্যাঁ, কৃষি উন্নয়ন বলতে বোঝাচ্ছি। আর ম্যাম বড় ধরনের কৃষি উন্নয়ন কি বোঝায়? হ্যাঁ, মানে অল্প সময়ে যদি একটি এলাকায় বা একটি দেশে অনেক বেশি কৃষি উন্নয়ন হয় তখন সেটাকে বলা হচ্ছে সবুজ বিপ্লব। তো দেখা যাচ্ছে যে আমরা এর আগেও যখন এই যে প্রাচীন যুগের অর্থনীতি পড়েছি, মধ্যযুগের অর্থনীতি পড়েছি, তখন আমরা দেখেছি কি যে বাংলাকে বলা হতো স্বর্গরাজ্য। তো এই স্বর্গরাজ্যে পরিণত কারা করেছিল? কৃষকরা। তো এটা কেন হয়েছিল? বাংলাদেশের ভূমি অনেক উর্বর। তো দেশে কৃষির এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এখানে কোনো কৃষি বিপ্লব সংঘটিত হয়নি। কারণ হচ্ছে কি, যে কৃষি বিপ্লব সংঘটিত হওয়ার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার তা পশ্চিম পাকিস্তানিরা নেয়নি। অন্যদিকে আধুনিক সেচ ব্যবস্থা ও মুনাফা কেন্দ্রিক কৃষি নীতি অনুসরণের ফলে পশ্চিম পাকিস্তানে সবুজ বিপ্লব সংঘটিত হয়েছিল। পশ্চিম পাকিস্তানে সার বিতরণ করা হয়েছিল 7,39,000 মেট্রিক টন। পূর্ব পাকিস্তানে মাত্র 3,71,000 মেট্রিক টন। জাতীয় আয় ও মাথাপিছু আয়। 1949-50 সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় ছিল যথাক্রমে 305 ও 330 টাকা। 1969-70 সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে মাথাপিছু আয় ছিল যথাক্রমে 339 ও 500 টাকা। তাহলে আমরা দেখছি যে পূর্ব পাকিস্তানের মাথাপিছু আয় তেমন বাড়েনি, কিন্তু পশ্চিম পাকিস্তানে জনগণের মাথাপিছু আয় অনেক বেড়েছে। তারপর দেখো অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রবৃদ্ধির হার 1949-50 সালে ছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানে যথাক্রমে 1.7% ও 3.6%। 1964-65 সালে তা দাঁড়ায় পূর্ব ও পশ্চিম পাকিস্তানে যথাক্রমে 4.2% ও 6.2%। তো এখানেও আমরা দেখছি যে পশ্চিম পাকিস্তানে প্রবৃদ্ধি বেশি হয়েছিল। প্রবৃদ্ধি মানে কি?
তোমরা পরবর্তীতে অন্যান্য চ্যাপ্টার গুলো যখন পড়বে তখন প্রবৃদ্ধি সম্পর্কে অর্থনৈতিক উন্নতি। হ্যাঁ ডিটেল জানতে পারবে। এটা হচ্ছে কি এক বছরের তুলনায় অন্য বছর জাতীয় আয় যতটুকু বৃদ্ধি পায় সেটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধি। তারপরে দেখো বিনিয়োগ বৈষম্য। মোট জনসংখ্যার 55% বাস করত পূর্ব পাকিস্তানে, কিন্তু রাজস্ব ও উন্নয়ন বাজেটে ব্যয় হতো মাত্র 30%। নিয়োগ ও কর্মসংস্থান। উচ্চ পদস্থ কর্মকর্তার সকল পদে পশ্চিম পাকিস্তানিদের নিয়োগ দেওয়া হতো, এমনকি পূর্ব পাকিস্তান অংশের এই পদগুলো ছিল তাদের নিয়ন্ত্রণে। বৈদেশিক সাহায্য বন্টন। বৈদেশিক সাহায্যের সিংহভাগ ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। 1947 সাল থেকে 1960 সালের তথ্য বিশ্লেষণে দেখা যায় বৈদেশিক সাহায্যের 17% ব্যয় হতো পূর্ব পাকিস্তানে, 62% পশ্চিম পাকিস্তানে, আর 21% কেন্দ্রে। কেন্দ্রে মানে হচ্ছে কি দুই দেশের সমন্বয়ে যে কেন্দ্র পরিচালনা করা হতো সেখানে। তাহলে এখানেও দেখো যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের বঞ্চিত করত। এরপরে 1948 সালে পূর্ব পাকিস্তানে কাপড়ের কল ছিল 11টি, পশ্চিম পাকিস্তানে 9টি। 1971 সালে তা দাঁড়ায় যথাক্রমে 26টি ও 150টি। তাহলে শিল্পক্ষেত্র পূর্ব পাকিস্তানে কোনো উন্নতি হয়নি, আর পশ্চিম পাকিস্তানে অনেক বেশি উন্নত হয়েছিল, যার জন্য সেখানে কাপড়ের কলের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছিল। 1970 সালে পূর্ব পাকিস্তানে প্রলয়ঙ্কারী 1070। হ্যাঁ ওই জায়গায় 1070 লেখা তো। আচ্ছা এটা 1900 হবে। 1970 সালে পূর্ব পাকিস্তানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে প্রায় 5 লক্ষ লোক নিহত হয়। তখন যে সাহায্য আসে তাও পশ্চিম পাকিস্তানিরা আত্মসাৎ করে। পশ্চিম পাকিস্তানের 22টি পরিবারের হাতে বেশিরভাগ সম্পদ চলে যায়, আর পূর্ব পাকিস্তানিরা দরিদ্র থেকে দরিদ্রতর হতে থাকে। তো এই যে এত বঞ্চনা, এত তোমার করা হয়, এত শোষণ করা হয়, যার ফলে কি করা হয় পশ্চিম পাকিস্তানি যারা ছিল তাদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানিরা আন্দোলন গড়ে তোলে। তো ফলশ্রুতিতে এই ভূখণ্ডের মানুষ আন্দোলন সংগ্রামে অবতীর্ণ হয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করার পর 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়। তাহলে 1971 সালে 16 ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হলো সেটা আমরা দেখি। স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনীতি, অর্থাৎ স্বাধীনতার পরে বাংলাদেশের অর্থনীতির অবস্থা কেমন হয়। আর্থসামাজিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। কিন্তু স্বাধীনতার প্রায় অর্ধশতক পেরিয়ে গেলেও মুক্তির পরিপূর্ণ স্বাদ আমরা পাইনি। স্বাধীনতার পর অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করলেও তার পরিপূর্ণ বাস্তবায়ন হয়নি। সাবমিট করো। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে 1973 সাল থেকে 2020 সাল পর্যন্ত বাংলাদেশে 60টি পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। পঞ্চবার্ষিক পরিকল্পনা কি এই নিয়ে তোমাদের একটা অধ্যায়ই আছে, দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, ওইখানে তোমরা বিস্তারিত জানবে। তারপরে বলছি যে অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকার যে অগ্রিম পরিকল্পনা করে সেটাই হচ্ছে অর্থনৈতিক পরিকল্পনা। 5 বছর মেয়াদে যে পরিকল্পনা হয় সেটা হচ্ছে পঞ্চবার্ষিক পরিকল্পনা। এ পর্যন্ত বাংলাদেশে 60টি ম্যাম আপনার কথা রিপিট আসে। ওই যে সাউন্ড মিউট করে না এই জন্য রিপিট আসে। তুমি দেখো দেখো ম্যাম হ্যাঁ ম্যাম আমাদের বইতে তো দেওয়া 6টি। 60টি পঞ্চবার্ষিক পরিকল্পনা। পরবর্তীতে কি কি পরিকল্পনা সেটা তোমাদেরকে করে দিব, ঠিক আছে, দেখিয়ে দিব। 60টি পরিকল্পনা প্রণয়ন করা হয়, হয়তো তোমার আগের বই, এই জন্য হয়তো লাস্ট যে পরিকল্পনা সেটা দেয়া নেই। এছাড়া দ্বিবার্ষিক পরিকল্পনা, দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গৃহীত ও সম্পন্ন হয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই সকল পরিকল্পনার লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন হয়নি। সাফা তুমি একটু মিউট করে নাও। এরপরে দেখো স্বাধীনতা পরবর্তী সরকারের পরিবর্তন
সামরিক সরকারের ক্ষমতা গ্রহণ, রাষ্ট্রীয় খাতের ব্যর্থতা, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহে ব্যর্থতা, অগণতান্ত্রিক শক্তির প্রতি দেশবাসীর আস্থাহীনতা ইত্যাদি কারণে এ দেশের উন্নয়ন ব্যাহত হয়। তবে এর মধ্য দিয়েও ধীরে ধীরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের গতি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পায় এবং অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। একাদশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ভিশন 2021 ঘোষণা করা হয়েছে। ভিশন 2021-এর মাধ্যমে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করে অর্থসামাজিক উন্নয়নের গতি বৃদ্ধি করা যাবে। ডিজিটাল বাংলাদেশ কি? এই যে তোমরা অনলাইনে তোমাদের রেজাল্ট দেখতে সরকার কি বুঝিনি, বলো। আচ্ছা দেখো, তো এই যে তোমরা অনলাইনে ভর্তি হতে পারো, কথা বোঝা যাচ্ছে না, আবার বলো। ম্যাম ও হয়তো সামরিক সরকার কি সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, সামরিক সরকার কি? সামরিক সরকার হচ্ছে যখন সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে তখন সেটা হচ্ছে কি সামরিক সরকার। যেমন বঙ্গবন্ধুর হত্যার পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করে, সেটা হচ্ছে সামরিক সরকার। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে কি যে সরকার যখন এই যে ডিজিটাল বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই যে আমি তোমাদের বাসায় বসে ক্লাস নিচ্ছি, তোমরা প্রত্যেকে বাসায় বসে ক্লাস করতে পারছো, এটাই হচ্ছে কি ডিজিটাল বাংলাদেশ। ঠিক আছে? তাহলে এর মাধ্যমে হচ্ছে কি ধীরে ধীরে বাংলাদেশের উন্নতি হচ্ছে, বাংলাদেশ অর্থনীতির দিক থেকে সবকিছুতে প্রযুক্তি থাকবে। হ্যাঁ, সবকিছুতে প্রযুক্তির ব্যবহার হবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি যে পাকিস্তান যুগের অর্থনীতি এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনীতি। সমস্যা সংকুল পথ বেয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে চলছে। এদেশের নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হচ্ছে, কৃষিতে উন্নত প্রযুক্তি, বীজ, সার সহ প্রসারিত হচ্ছে চাষের জমি, সেবা খাতের আওতা বৃদ্ধি পাচ্ছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামে গ্রামে, ফলে জাতীয় অর্থনীতি প্রসারিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মাথাপিছু আয়। তাই আমরা আশা করতে পারি অচিরেই বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। তো এখন আমরা পড়ব বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, অর্থাৎ বিশ্বে বাংলাদেশের অবস্থানটা কোথায়। ঠিক আছে? এটা কি বাংলাদেশের মানচিত্র কে এঁকেছে? আশা। ইসরাত জাহান আশা। প্রথম দিকে আমি যখন একটা বাড়ির কাজ দিয়েছি, ক্লাসে বাড়ির কাজ দিয়েছিলাম, সেটা ছিল বাংলাদেশের মানচিত্র আঁকা। তো সেখানে তোমরা যারা অংশগ্রহণ করেছো 21 জন অংশগ্রহণ করেছিলে। পরবর্তীতে আরো 2-1 জন দেখা গেছে সময় শেষ হওয়ার পর অংশগ্রহণ করতে চেয়েছো কিন্তু পারোনি, যেহেতু সময় শেষ হয়ে গেছে। তো সেগুলো নিয়ে তোমাদের মধ্যে আমি একটা প্রতিযোগিতা করেছিলাম যে কে প্রথম হয়। তো সেখানে আমরা দেখেছি যে সর্বাধিক ভোট পেয়ে ইসরাত জাহান আশা সেখানে বিজয়ী হয়েছে। তো আমরা এই আশার মানচিত্রটা দিয়ে আজকে আমরা পড়াই। আচ্ছা, মানচিত্রের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোন দিক সেগুলো কি তোমরা জানো? নিশ্চয়ই জানো যে তোমরা তো মানচিত্র থেকে দেখো। এই যে এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর এই যে বঙ্গোপসাগর এখানে হচ্ছে দক্ষিণ দিক। এই সিলেট, চট্টগ্রাম এদিকটা হচ্ছে পূর্ব দিক, আর এদিকটা হচ্ছে পশ্চিম দিকে, যে রাজশাহী, খুলনা এদিকটা হচ্ছে পশ্চিম দিক। তো বাংলাদেশের 3 দিকে হচ্ছে ভারত, আর এই যে উত্তর পশ্চিম পূর্ব এইখানটায় হচ্ছে তোমার মায়ানমার, আর দক্ষিণে পুরোটা বঙ্গোপসাগর। তো বাংলাদেশের কোন দিকে ভারতের কোন রাজ্য আছে, ভৌগোলিক অবস্থান কত কিরকম, সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, ভৌগোলিক পরিচয়। বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। এদেশ উত্তরে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ এবং পূর্ব দিকে 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। তাহলে এই যেটা আমি বললাম এটা হচ্ছে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের মধ্য দিয়ে অতিক্রম করেছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা কি? যে বিশ্বকে মানে ভৌগোলিক মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন রেখায় ভাগ করা হয়। তো
তো বিভিন্ন রেখায় যখন ভাগ করা হয়, শাখা মিউট করো, ভাগ করা হয় তখন বিভিন্ন রেখা অঙ্কন করা হয়েছে। কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা। তো এই কর্কট ক্রান্তি রেখাটা বাংলাদেশের মধ্যে দিয়ে অবস্থান করেছে। তো বাংলাদেশের ঝিনাইদহ এলাকা ওই এলাকার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটা অতিক্রম করেছে। যেহেতু কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে, তাই এ দেশ পৃথিবীর ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। আয়তন, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। সীমানা, বাংলাদেশের 3 দিকে ভারত, দক্ষিণ পূর্ব দিকে মায়ানমার, দক্ষিণ দিকে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। এদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম রাজ্য, পশ্চিমে পশ্চিমবঙ্গ, পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য অবস্থিত। এই যে আমি যা পড়াচ্ছি তথ্যগুলো সব কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, কারণ এগুলো তোমাদের এমসিকিউ আসবে, জ্ঞানমূলক প্রশ্নে আসবে, অনুধাবনে আসবে। ঠিক আছে? আর তোমরা যখন অন্যান্য প্রশ্ন, ম্যাম একটু কথা বলবো? হ্যাঁ বলো। ম্যাম পূর্ব দ্রাঘিমা এটা কি? এটা হচ্ছে কি বিভিন্ন, ওই যে বললাম যে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে, পৃথিবীর বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে, অক্ষাংশ, দ্রাঘিমাংশ। ঠিক আছে? জি ম্যাম। ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ পূর্ব দ্রাঘিমাংশে আর কি কতটুকু অবস্থিত সেইটা দেখানো হয়েছে। তারপরে দেখো সমুদ্র সীমা, বাংলাদেশের রাজনৈতিক বা আঞ্চলিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটার, আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল বা 370 কিলোমিটার। 1 নটিক্যাল মাইলে 1.853 কিলোমিটার হয়। তো রাজনৈতিক সমুদ্র সীমা মানে হচ্ছে যে বাংলাদেশের মানে বঙ্গোপসাগর থেকে যে সমুদ্র সীমাটা আছে 12 নটিক্যাল মাইল বা 22 কিলোমিটারের মধ্যে অন্য কোনো দেশ আসতে পারবে না। ওটা হচ্ছে ম্যাম 1 নটিক্যাল মাইলে কত কিলোমিটার, ওইটা আরেকটু বলেন। তোমাদের বইতে দেওয়া আছে, দেখবে যে বই প্রত্যেকটা বইতে যে নিচে ই করে দেওয়া আছে 1.853 কিলোমিটার। প্রত্যেকটা বইতে দেখবে যে নিচে ছোট করে দেওয়া আছে কত কিলোমিটার। হ্যাঁ ম্যাম পেয়েছি। আচ্ছা, তারপরে দেখো রাজনৈতিক সমুদ্র সীমা মানে হচ্ছে যে 22 কিলোমিটারের মধ্যে অন্য কোনো দেশ পারমিশন ছাড়া আসতে পারবে না, সমুদ্র সীমার 22 কিলোমিটারের মধ্যে বাংলাদেশ থেকে। আর অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে যে 200 নটিক্যাল মাইলের মধ্যে আসতে পারবে তারা, কিন্তু কোনো সম্পদ সংগ্রহ করতে পারবে না। 200 নটিক্যাল মাইলের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ সমুদ্র থেকে সম্পদ সংগ্রহ করবে। তাহলে আমরা রাজনৈতিক সমুদ্র সীমা কি আর অর্থনৈতিক সমুদ্র সীমা কি বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এরপরে দেখো জনসংখ্যা, বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটি। পুরুষ মহিলার অনুপাত হচ্ছে 103.3:100। শিক্ষার হার 63.6%। ধর্ম, মুসলিম 86.6%, হিন্দু 12.1%, বৌদ্ধ 0.6%, খ্রিস্টান 0.4% এবং অন্যান্য হচ্ছে 0.3%। ভাষা, বাংলা রাষ্ট্রভাষা হচ্ছে বাংলাদেশের বাংলা। বাংলা ভাষায় কথা বলে 95% লোক, 5% লোক অন্যান্য ভাষায় কথা বলে। জীবিকা, মোট শ্রম শক্তির শতকরা 40.6% কৃষিতে, 24.4% শিল্পে, 39% সেবা খাতে নিয়োজিত। সেবা খাত কি বলতে পারবে? জি ম্যাম। জনগণের কল্যাণের জন্য যে খাত জনগণের জন্য সেবা দেয়, যেমন হাসপাতাল, শিক্ষকতা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, হাসপাতাল। শুধুমাত্র কি এগুলো ওই সেবা খাত? সেবা খাত বলতে শুধুমাত্র আমরা সেটা বোঝাবো না, এটা জনগণের মানে সবকিছু তো জনগণের কল্যাণে। বা যেমন ধরো যে ব্যাংকিং খাত, ব্যাংক থেকে তুমি কি পাও? ধরো তোমার বাসায় 2 লাখ আর্থিক সুবিধা পাই। আর্থিক সুবিধা ছাড়াও মনে করো তুমি যখন কারেন্ট অ্যাকাউন্টে রাখো তখন তুমি আর্থিক সুবিধা পাও। মনে করো আমার কোনো কারণে তোমার কাছে 50,000 টাকা পাঠাতে হবে, ঠিক আছে? এখন আমি ব্যাংকে গেলাম, টাকাটা তোমার কাছে পাঠালাম, টাকাটা কিন্তু আমার খরচ হলো না। তোমার কাছে যে আমি পাঠালাম সেক্ষেত্রে তোমার
এই ক্ষেত্রে কি সুবিধা পেলাম আমরা? সুবিধা পেলাম ওই জায়গায় লেনদেনের সুবিধা। ওইখান থেকেই মানে পাঠাইতে পারতেছে। হ্যাঁ, আবার মনে করো যে তুমি এখান থেকে ঢাকা যাবে, কিসে যাবে? গাড়িতে করে বা লঞ্চে, বাসে বা লঞ্চে। তাহলে তুমি গেলে, গিয়ে তুমি মনে করো ঢাকায় তোমার কোনো আত্মীয় স্বজন নেই, তুমি একটা হোটেলে থাকলে, হোটেল মালিককে টাকা দিতে হবে না? জি বাসে ম্যাম। তাকে টাকা দিচ্ছ না, তাহলে সেখানে কি পাচ্ছ? কোনো দ্রব্য পাচ্ছ তুমি? না ম্যাম। কি পাচ্ছ? সেবা সেবা পাচ্ছ। পাচ্ছ। হ্যাঁ, এই যে তোমরা অনলাইনে ক্লাস করছো, এখানে এখানে এই তুমি যে ইন্টারনেট ব্যবহার করছো, ব্যবহার করে তুমি হয়তো ওয়াইফাই লাইন এনেছো অথবা মোবাইল কোম্পানির ডাটা ব্যবহার করছো। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে তুমি কোনো দ্রব্য পাচ্ছ? তুমি কি অদৃশ্যমান সেবা। হ্যাঁ, তাহলে তো হচ্ছে কি এই যে দ্রব্য ছাড়া অন্যান্য যে সময় আমরা সেবা পাচ্ছি, এগুলো কিন্তু সেবা। তাহলে যে ব্যাংকিং খাত বা অন্যান্য খাত, তোমার এই যে হোটেল, রেস্তোরাঁ বলবো না, হোটেল বা অন্যান্য যে খাতগুলো আছে সেগুলো হচ্ছে কি টেলিযোগাযোগ খাত, এগুলো হচ্ছে কি সেবা খাত। সেবা খাতে হচ্ছে 39% নিয়োজিত। আচ্ছা দেখো, প্রশাসনিক বিভাগ বলার আগে আরেকটু বলে নেই, এই যে আমি বিভিন্ন পার্সেন্টেজ দেখিয়েছি, এইটা তোমরা অনেক সময় দেখবে যে অনেক বইতে কিছু কিছু ভিন্ন দেওয়া আছে। এগুলো হচ্ছে কি কিছুদিন পর পরই বিভিন্ন সার্ভে করা হয় বা বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়, তথ্য সংগ্রহ করে রিপোর্ট দেয়। তো বিভিন্ন সংস্থা রিপোর্ট দেয়, পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট দিচ্ছে, বা এই যে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করা হচ্ছে। তো প্রত্যেকটা এক একটা বইতে দেখা যাচ্ছে যে এক এক সালের সমীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে বা অর্থনৈতিক পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট দেওয়া হচ্ছে, যেই জন্য তোমার সংখ্যাগুলো ভিন্ন হতে পারে। তো তুমি যখন তোমার ইসের জন্য পরীক্ষার খাতায় লিখবে, মনে করো তোমার 3 নাম্বার প্রশ্নের জন্য তুমি প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য, তখন তুমি যে তথ্যটা দাও সেই তথ্যটা তুমি কোথায় পেয়েছো, মানে তোমার সূত্রটা কি সেটা তুমি লিখে দিবে। তুমি ধরো লিখে দিবে, হ্যাঁ শেফা মিউট করো। তুমি যেমন বললে যে এই তথ্যগুলো দিলে অর্থনৈতিক সমীক্ষা 2019, বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি ম্যাম। আচ্ছা, মানে হচ্ছে যে তুমি যে তথ্যগুলো দিবে তথ্যের সূত্রটা দিয়ে দিবে। প্রত্যেক বইতে দেখবে যে নিচে কিন্তু ছোট করে সূত্র লেখা আছে। এর জন্য দেখবে যে এই যে আমি যে বিভিন্ন পার্সেন্টেজ দিলাম সেগুলো যে স্থির থাকে, সেগুলো পরিবর্তন হচ্ছে। এবার দেখো প্রশাসনিক। ম্যাম আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। ম্যাম ওগুলো তো টিকে ধরেন ওইরকম লেখা যায় না, কোন ধরনের এই থেকে আমি পাইছি তথ্যটা, টিকে যদি ভুল হয়ে যায়? টিকে এত সূক্ষ্মগুলো আসে না, যদিও আসে সেখানে তোমরা উল্লেখ করা থাকবে। ম্যাম যদি মনে করো তো যদি তোমার আসে তাহলে উল্লেখ করা থাকবে যে এত সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ঠিক আছে? ওকে ম্যাম। তারপরে দেখো প্রশাসনিক বিভাগ। বাংলাদেশে বর্তমানে 8টি বিভাগ আছে। এগুলো কি? দিতে পারে বলো। ম্যাম প্রিফিলার ওই যে অনেক নেটের সমস্যা। আচ্ছা মিউট করো, মিউট। আচ্ছা দেখো প্রশাসনিক বিভাগ। বাংলাদেশে বর্তমানে 8টি বিভাগ আছে। এগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ। এই বিভাগ সমূহে 64টি জেলা, 492টি উপজেলা, 4554টি ইউনিয়ন আছে। বাংলাদেশে যে 64 জেলা আছে, 64 জেলার নাম জানো কেউ? ম্যাম সবগুলো বলতে পারি না, কিছু কিছু পারি। সবগুলো পারো এমন কেউ আছো? ম্যাম এইটার হয়তো কোনো সূত্র আছে। কোনো সূত্র নাই, মুখস্থ। মুখস্থ করা খুবই সহজ, আমিও পারি, অন্য একদিন তোমাদের শোনাবো, ঠিক আছে? আচ্ছা দেখো এরপরে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বঙ্গোপসাগরে অবস্থিত। বঙ্গোপসাগরে যে বাংলাদেশের যে উপকূল সেটা হচ্ছে বয়ের মতো, এই জন্য বলা হচ্ছে বদ্বীপ। এই জন্য বাংলাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ।
তাহলে আজকে আমরা ক্লাসে কি কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম পাকিস্তান যুগের অর্থনীতি, পাকিস্তান যুগে বাংলাদেশ এবং তোমার পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য ছিল সেই বৈষম্য সম্পর্কে আমরা পড়েছি। তারপরে আমরা পড়েছি স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনীতি। সেখানে আমরা দেখেছি যে আমাদের দেশ স্বাধীন হলেও আমরা যতটা উন্নতি আশা করেছিলাম ততটা উন্নত হয়নি, কিন্তু ধীরে ধীরে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছে। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, বাংলাদেশ বিশ্বের মানচিত্রে কোথায় অবস্থিত, এর তোমার রাষ্ট্রগুলো কি কি, প্রতিবেশী রাষ্ট্রগুলো কি কি। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কয়টা? ম্যাম 7টি। মানে প্রতিবেশী বাংলাদেশের সাথে কয়টি দেশের তোমার আছে, সীমারেখা আছে? ম্যাম দুটি। হ্যাঁ, ভারত আর মিয়ানমার। আমরা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান থেকে দেখলাম যে বাংলাদেশের প্রায় 3 দিকেই হচ্ছে ভারত অবস্থিত, আর দক্ষিণ পূর্ব দিকে অল্প কিছু অংশে মিয়ানমার অবস্থিত। তো এই যে এভাবে আমরা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের জনসংখ্যা, নারী পুরুষ অনুপাত, তারপর হচ্ছে শিক্ষার হার, তারপর ধর্মীয় ভাবে কত % লোক এদেশে বাস করে, এদেশের রাষ্ট্রীয় ভাষা কি, কতটি জেলা উপজেলা বিভাগ আছে, সেই সম্পর্কে আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে দেখো যে তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে কি, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য 150 শব্দের মধ্যে লিখবে। তো একটা জিনিস দেখো, এই যে আমরা কিন্তু দেখছি যে আমাদের গ্রুপে প্রায় 150 স্টুডেন্ট আছে। অর্থনীতি পাঠশালা এসএসসি গ্রুপ, যেটা ফেসবুক গ্রুপ, শিক্ষার্থী আছো প্রায় 150, কিন্তু দেখা যাচ্ছে যে সবাই ক্লাস করো না বা বাড়ির কাজ করো না। এবং নর্মাল যে এইটা দিয়েছিলাম, এই যে তোমাদের একটা ভোটের করেছিলাম যে কার ছবি ভালো হয়েছে, এটা তো খুব সহজ একটা কাজ, সেখানেও দেখা গেছে যে অল্প কিছু স্টুডেন্ট অংশগ্রহণ করেছে। তো যারা অংশগ্রহণ করছো না তাদের কিন্তু শুধু শুধু গ্রুপে থেকে দরকার নেই। যদি তুমি মনে করো যে না তুমি ক্লাসে অংশগ্রহণ করবে না, তুমি বাড়ির কাজ করবে না, তাহলে তোমার শুধু শুধু গ্রুপে থেকে তো লাভ নেই। আমরা দেখবো যে এত স্টুডেন্ট আছে কিন্তু আমাদের অংশগ্রহণ করবে কম স্টুডেন্ট, তাহলে কিন্তু হবে না। আর আমি কিন্তু তোমাদের আগেই বলেছি যে আমার ক্লাসে উপস্থিত মানে হচ্ছে যে যারা বাড়ির কাজ করেছো তারা উপস্থিত, যারা বাড়ির কাজ করোনি তারা অনুপস্থিত। আর বাড়ির কাজ করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, এই যে তুমি 150 শব্দের মধ্যে লিখছো, পরীক্ষার হলে তুমি কি করবে, তুমি বাসা থেকে পড়ে এসে তারপরে লিখছো। আর এখানে তুমি কি করছো, বই দেখে দেখে লিখছো, তাই না? বই দেখে যেহেতু লিখছো, তোমার লেখার মধ্যে অনেক বেশি তথ্য থাকবে, সেটা আমরা আশা করব, তাই না? লেখা অনেক তথ্যবহুল হতে হবে। তুমি তোমার বইগুলো দেখে বিভিন্ন তথ্য ঘেটে, ইন্টারনেট ঘেটে তুমি লিখতে পারছো, তাহলে তোমার সেক্ষেত্রে তোমার তথ্য অনেক বেশি থাকা প্রয়োজন। কিন্তু আমি গড়পড়তা একটা লিখে 1 পৃষ্ঠা লিখে দিলাম, সেটা কিন্তু ভালো হবে না। তুমি চেষ্টা করবে কি যে অন্যের চাইতে তোমারটা যেন ভালো হয়। তুমি যখন লিখবে, বিভিন্ন তথ্য ঘেটে একটা লিখবে, সেই তথ্যগুলো কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে। যখন মুখস্থ হয়ে যাবে সেটা তুমি পরীক্ষার হলে লিখতে পারবে, তোমার লেখার মান অনেক বেশি ভালো হবে। এই জন্য তাই তো 100 অথবা 150 এর বেশি হইয়া যায়, সেই জন্য তো আমরা এইটুকু লিখবে, তার মধ্যে তোমার যতটুকু তথ্য দেওয়া যায়। যে লিখছো, তোমরা যে লিখেছো অনেকের গুলো অনেক ভালো হয়েছে, কিন্তু কেউ কেউ করেছো কি যে মুখস্থ আমরা কোন রকমের লিখে দেই না, ওরকম লিখেছো, ওরকম লেখা হবে না। এখন আমরা কি, আমরা এসএসসি লেভেলে আছি, আমাদের লেখার মান অনেক বেশি উন্নত হতে হবে। ওইটুকু সময়ের মধ্যে ওইটুকু লেখার মধ্যে কতটুকু ভালো হয়। হ্যাঁ বলো নাবিলা। ম্যাম অর্থনীতি পাঠশালার মেসেঞ্জার গ্রুপে আমায় একটু অ্যাড করে দেবেন? আচ্ছা ঠিক আছে, করে দেবো। তুমি আমার মেসেঞ্জারে নক করবে, ঠিক আছে? তুমি আমার মেসেঞ্জারে নক করবে, সেখান থেকে আমি তোমার আইডি দেখে আমি সেটা অ্যাড করে দেব। তোমার নাম রোল লিখে তুমি সেখানে আমার মেসেঞ্জার আইডির নাম জানো তো? মারুফা সুমনা নামে আছে। আমি যে পাঠশালা গ্রুপে যে পোস্ট বা দিয়েছি, সিলেবাস দিয়েছি, ওখানে দেখলেই দেখবে, ওইখানে তোমাকে অ্যাড করে দিব। আচ্ছা, প্রত্যেকে বাড়ির কাজ করবে, ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তাহলে জমা দেওয়ার শেষ দিন কবে? জমা দেওয়ার শেষ দিন, আচ্ছা ওখানে দিয়ে দিব আমি। তো প্রথম দিন তো এই জন্য এর আগের দিন যে বেশি সময় দিয়েছি, এখন এতটা বেশি সময় দিব না।
আরো কম সময় দেবো, কারণ এটা লিখতে এত সময়ের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকবেন, তোমাদের অসংখ্য ধন্যবাদ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।